পরদিন খুব ভোরে বিছানা ছাড়ল কিশোর। আগের রাতে এতটাই ক্লান্ত ছিল যে গোছগাছ করতে পারেনি, তাই সকালে উঠল কাজটা সেরে নেবার জন্য। সুটকেস গুছিয়ে নিচে নামলো। কয়েক মিনিট পর রাশেদ পাশা রান্নাঘরে এলেন। বললেন, নাস্তা সেরে বেরিয়ে পড়া দরকার। চাচাকে বলল কিশোর, যাওয়ার পথে মিসেস কুপারের বাড়ি হয়ে গেলে ভালো হয়। তাকে প্রশ্ন করলে আরও হয়তো কোনো তথ্য জানা যেতে পারে। ওদের বাড়ির পাশ দিয়েই তো যাব আমরা। চাচার দিকে তাকালো কিশোর। থামতে অসুবিধা আছে? না নি, কয়েক মিনিট থাকতে পারবো। রাশেদ পাশা বললেন, তাহলে আরও তাড়াতাড়ি কর, দুপুরের আগেই আমাকে হ্যাম্পটনে পৌঁছাতে হবে। আবার কিশোরকে আসতে দেখে খুব খুশি হলেন মিসেস কুপার। চাচার সঙ্গে তাকে পরিচয় করিয়ে দিল। রাশেদ পাশাকে স্বাগত জানালেন মিসেস কুপার। আমরা হ্যাম্পটনে যাচ্ছি মিসেস কুপার। সরাসরি কাজের কথা এলেন রাশেদ পাশা। কিশোর বলল, আপনার বোনের নিরুদ্দেশের ব্যাপারে আরও তথ্য জানাতে পারবেন আপনি। আমরা শুনেছি, আপনার ধারণা নাকি যে আপনার বোন হ্যাম্পটনে গিয়েছিলেন। হ্যাঁ, জবাব দিলেন মিসেস কুপার। করিনা সত্যিই হ্যাম্পটনে গিয়েছিল কিনা এ ব্যাপারে আমি শিওর নই, তবে ওখানে যাওয়ার একটা টিকিট কিনেছিল আমি দেখেছিলাম। আপনার বোনের রহস্যময় নিরুদ্দেশ হওয়া নিয়ে আমিও ভেবেছি, রাশেদ পাশা বললেন। আমার মনে হয়েছে যে ক্যারিয়ার নষ্ট করে তার এভাবে নিরুদ্দেশ হওয়ার পিছনে নিশ্চয়ই জরুরি কোনো কারণ আছে। করিনা কাজ পাগল ছিল, তাতে কোনো সন্দেহ নেই, মিসেস কুপার বললেন। তবে শেষ দিকে খুব ক্লান্ত হয়ে পড়েছিল। কয়েক সপ্তাহ বিশ্রাম নিতে পারলে হয়তো সেরে যেত, তখন ও আবার কাজে ফিরে যেতে পারত। আমরা যতদূর জানি, এখান থেকে নিরুদ্দেশ হয়ে যাওয়ার পর আর কোনোদিন নাচেননি মিস চিমন্স, কিশোর বলল। এখনো যদি উনি বেঁচে থাকেন তো জীবিকার জন্য অন্য কোনো কাজ করছেন নিশ্চয়ই। আচ্ছা, নাচ ছাড়া কি আর কোনো আগ্রহ ছিল তার? এই যেমন ধরুন গান শেখানো? মাথা নাড়লেন মিসেস কুপার। না, নাচ ছাড়া আর কোনো কাজেই আগ্রহ ছিল না ওর। ও না না না, ছিল। আগ্রহ না বলে বরং ভালোবাসা বলা উচিত। বাগান করা, ফুল খুব ভালোবাসত। জোরে নিঃশ্বাস ফেলেন অসুস্থ মহিলাটি। আর খালার বাগান করার নেশাটাই আমার মেয়ে টিনাও পেয়েছে। স্কুলে ভর্তি করেছেন ওকে? করেছি, জবাব দিলেন মিসেস কুপার। মেয়েটার জন্য সারাক্ষণ দুশ্চিন্তা আমার। গভীর উদ্বেগ প্রকাশ পেল তার কথায়। কাল মিস্টার লেফটেন্যান্ট ব্রুফেন এসেছিলেন একটা ফুল গাছে চারা নিয়ে যেতে। ওটা নাকি পার্ক থেকে তুলে আনা হয়েছিল। এসব করে বলে টিনাকে কম বকাবকি করি না আমি, কিন্তু কোনো লাভ হয় না। গাছটা কে এনেছে নিশ্চয়ই এটা জিজ্ঞেস করতেছিলেন লেফটেন্যান্ট, তাই না? হ্যাঁ, টিনা বলল, ও ওটা পার্ক থেকে আনেনি, টম ইয়ানমন নাকি দিয়েছে ওকে। লেফটেন্যান্ট তখন টমের সঙ্গে কথা বলতে গেছেন। টিনার এ খবরটা দুশ্চিন্তা বাড়ালো কিশোরের। মেয়েটা ওকে কথা দিয়েছিল টমের সঙ্গে আর মিশবে না, কিন্তু ঠিকই মিশেছে। আমার মনে হয় আপনার মেয়ে সত্যি কথাই বলছে, কিশোর বলল। তবে নিজেও বিশ্বাস করতে পারছে না সেটা। যত তাড়াতাড়ি সম্ভব সময় পেলে লেফটেন্যান্ট ব্রুফেনের সঙ্গে কথা বলতে হবে। যাই হোক, মিসেস কুপারের কাছ থেকে যা জানার জেনে তাকে গুড বাই জানিয়ে চাচাকে নিয়ে বেরিয়ে এলো কিশোর। আমার মাথায় একটা কথা ঘুরপাক খাচ্ছিল। গাড়ির দিকে এগোনোর সময় রাশেদ পাশা বললেন, কিন্তু জিজ্ঞেস করতে মন চাইলো না। বাড়ি চলে গিয়ে কাউকে হয়তো বিয়ে করেছেন করিনা, তাতে বেঁচে থাকার একটা সাপোর্ট পাচ্ছেন। কিন্তু চাচা, তাহলে বোনকে জানাবেন না কেন তিনি? বিয়ে করাটা তো অন্যায় কিছু নয়, গোপন করার তো কোনো কারণ নেই। তা ঠিক। দেখি হ্যাম্পটনে গিয়ে নতুন আর কোনো সূত্র পাওয়া যায় কিনা দেখতে হবে। গাড়িতে ড্রাইভিং সিটে বসলেন রাশেদ পাশা। কিশোরও তার পাশে বসতে যাচ্ছিল। এই সময় রোগাটে ধারালো চেহারার এলোমেলো চুলওয়ালা একজন মহিলাকে চোখে পড়ল কুপারদের কটেজের পাশের আর একটা বাড়ির আঙিনায়। দড়িতে কাপড় শুকাতে দিচ্ছে মহিলা। শুধু মহিলাই নয়, আরও একটা জিনিস কিশোরের দৃষ্টি আকর্ষণ করলো। দড়িতে ক্লিপ দিয়ে আটকানো একটা নীল রঙের শার্ট। এটা অতি পরিচিত লাগলো। রবিনের চোরাই শার্টটা না তো? বিড়বিড় করে নিজেকে যেন প্রশ্ন করলো কিশোর। ঝোঁকের বসে সেদিকে এগোলো, আঙিনায় ঢুকলো। সন্দেহ ভরা চোখে ওর দিকে তাকালো মহিলা। টম আছে? ভদ্র বিনীত ভঙ্গিতে জিজ্ঞেস করলো কিশোর। না, রুক্ষস্বরে জবাব দিল মহিলা। স্কুলে গেছে প্রতিদিনের মতো।
টম নদীতে নৌকা বাইতে যায় কিনা কথায় কথায় জিজ্ঞেস করলো কিশোর। সব ছেলেরাই নদীতে খেলা করতে যায়, ঘুরিয়ে জবাব দিল মহিলা। তারপর হঠাৎ করেই যেন মনে হলো ওর যে অনেক বেশি কথা বলে ফেলেছে। তাড়াতাড়ি বলল, তবে ইদানিং আর নদীতে যায় না টম। নিশ্চিত হলো কিশোর মহিলা সত্যি কথা বলছে না, আর শার্টটাও যে রবিনের তাতে কোনো সন্দেহ নেই ওর। খুব দামি কাপড়, এই মহিলার অবস্থা দেখে মনে হচ্ছে না যে কেনার সামর্থ্য আছে ওরকম কিছু। বাহ, শার্টটা সুন্দর তো, বলল। ওটা কার? প্রশ্নটা এড়িয়ে গেল মহিলা। বলল, কেন, আমার কি দামি শার্ট কিনতে পারি না? না না, নিশ্চয়ই পারেন। আরও নিশ্চিত হলো কিশোর, ওর অনুমানই ঠিক, শার্টটা রবিনেরই। তুমিও তো সেই মহিলা পুলিশটার মতোই, খালি জেরা করছো আমাকে। আচমকা রেগে উঠল মহিলা। তোমার সঙ্গে আর কোনো কথা বলবো না আমি। টান দিয়ে দড়ি থেকে শার্টটা খুলে নিয়ে প্রায় দৌড়ে গিয়ে ঘরে ঢুকলো মহিলা। দরজা লাগিয়ে ছিটকানি তুলে দিল। গাড়িতে ফিরে সব কথা চাচাকে জানালো কিশোর। ভুল করেছিস, রাশাদ পাশা বললেন। এভাবে প্রশ্ন করতে যাওয়াটা ঠিক হয়নি তোর। মহিলা এখন সাবধান হয়ে গেছে, পুলিশ এসেও সহজে অপরাধ স্বীকার করতে পারবে না আর মহিলাকে দিয়ে। চিন্তিত ভঙ্গিতে মাথা তোলালো কিশোর। আসলেই ভুল হয়ে গেছে, উত্তেজনায় বেশি কথা বলে ফেলেছি। টমকে পেলে জিজ্ঞেস করব, দেখি ও কি বলে, তখন সাবধান থাকবো। হ্যাম্পটনে এসে প্রথমে রেল স্টেশনে এলো কিশোর, যেখানে নামার কথা ছিল করিনার। স্টেশনের এজেন্ট ইনচার্জ শুরুতেই দমিয়ে দিল ওকে, ও এখানে নতুন এসেছে জানিয়ে। আগের এজেন্ট 2 বছর আগে ক্যালিফোর্নিয়া চলে গেছে। তবে হতাশ হওয়ার পাত্র নয় কিশোর। স্টেশন থেকে বেরিয়ে 8 ডজন বয়স্ক ট্যাক্সি ড্রাইভারের সঙ্গে কথা বলল, যারা বহু বছর ধরে এই জায়গায় কাজ করছে। এই স্টেশন থেকে যাত্রী নিয়ে বিভিন্ন জায়গায় পৌঁছে দিয়েছে। তবে 10 বছর আগে কেউই আসেনি, তখনকার খ্যাতিমান নর্তকীর খবর কেউই দিতে পারল না। করিনা এ শহরে এসে থাকলে কারো না কারো নজরে নিশ্চয়ই পড়েছে, নিজেকে বোঝালো কিশোর। কাজেই এখনই হতাশ হওয়ার কিছু নেই। টাউন হলে এলো, যেখানে সমস্ত রেকর্ড রাখা হয়, কিন্তু এখানেও সুবিধা হলো না। বিকেল 5:30টায় হোটেলে ফিরে এলো। আপনার পুরনো রেজিস্টারগুলো দেখতে পারি? হোটেলের ক্লার্ককে অনুরোধ করলো। কেন দেখতে চাইছে সেটাও জানালো। 10 বছর আগের মোটা একটা রেজিস্টার বের করে দিল ক্লার্ক। করিনা টিমন্সের নাম পাওয়া গেল না সেটাতে, এমনকি আইরিন ভার্গনেরও নাম নেই। এই হোটেল যদি উঠেই থাকেন করিনা, তাহলে ভিন্ন নামে উঠেছিলেন, অর্থাৎ ছদ্মনামে। ট্যুরিস্ট হোমগুলোতে খোঁজ নিয়েছ? ক্লার্ক পরামর্শ দিল, ওগুলোতে খোঁজ নিয়ে দেখতে পারো। এ শহরে ডজনখানেক হোম আছে, কয়েকটা তৈরি হয়েছে 10 বছরেরও আগে। ভালো কথা বলেছেন, থ্যাংক ইউ, হেসে বলল কিশোর। পরদিন সকালে বোর্ড অফ হেলথের অফিসে এলো। করিনা নিরুদ্দেশ হওয়ার সময় যেসব ট্যুরিস্ট হোম ছিল শহরে, যেগুলো এখনও রয়েছে, সেগুলোর একটা তালিকা নিল অফিস থেকে। নতুন আশা নিয়ে হোমগুলোতে চলল, তবে অভিজ্ঞতাটা মোটেও সুখকর হলো না। হোমগুলো যারা চালায় তাদের বেশিরভাগই ভালো ব্যবহার করলো না ওর সঙ্গে। একজন তো ও কোনো ঘর নেবে না শুনে মুখের উপর দড়াম করে দরজা লাগিয়ে দিল। যারা লাগালো না, কথা বলল, তারাও কেউ সুখবর দিতে পারলো না। প্রয়োজনীয় কোনো তথ্যই পেল না কিশোর ওদের কাছ থেকে। না, লাভ হলো না, ভাবলো কিশোর। তেতো হয়ে গেছে মন। আর মাত্র একটা হোম বাকি, কিন্তু পাওয়া যাবে বলে মনে হচ্ছে না। তবে না দেখে যাব না আমি। শেষেও শেষ বাড়িতে সামনে এসে দাঁড়ালো। ছোট্ট একটা কটেজ। দরজার বেল বাজালো। দরজা খুলতে অনেক দেরি হলো, তবে শেষ পর্যন্ত এক বৃদ্ধ মহিলা খুললেন। ধূসর চুল, আন্তরিক ভঙ্গি। নিশ্চয়ই ঘর খুঁজছো তুমি, কিন্তু তোমাকে নিরাশ করতে হচ্ছে আমাকে, সরি। কিশোর কিছু বলার আগেই বৃদ্ধা বললেন, মাত্র 10 মিনিট আগে একজন ইয়াং লেডিকে দিয়ে ফেলেছি। আমি ঘর খুঁজতে আসিনি, হাসি মুখে খুব বিনীত ভঙ্গিতে বলল কিশোর। বহু বছর আগে আপনার এখানে থাকতে এসেছিলেন এমন একজনের খোঁজ দিতে এসেছি আমি। সাহায্য করতে পারলে খুশিই হব, বলো। কাকে খুঁজতে এসেছে জানালো কিশোর। আইরিন ভার্নন না? মনে করার চেষ্টা করছেন যেন বৃদ্ধা। ওটা ছিল তার স্টেজের নাম, কিশোর বলল। তার আসল নাম করিনা টিমন্স। অপেক্ষা করছে কিশোর। বৃদ্ধাকে চুপ করে থাকতে দেখে সামান্য যা আশার আলো জেগেছিল মনে, সেটাও উবে গেল।
কিন্তু হঠাৎ হাসি ফুটল বৃদ্ধার মুখে। স্ক্রিন ডোরটা ঠেলে খুলে কিশোরকে ঢোকার জায়গা করে দিলেন। এসো, ভিতরে এসো, উষ্ণ অভ্যর্থনা জানালেন তিনি। মনে হয় তোমাকে সাহায্য করতে পারবো আমি। আমি মিসেস হিগিন্স। কিশোরকে নিজের পরিচয় দিলেন ট্যুরিস্ট হোমের মালিক। একটা বসার ঘরে নিয়ে এলেন ওকে। পুরনো আমলের চকচকে সুদর্শন আসবাবে ঠাসা ঘর। তোমার নিশ্চয়ই তারা আছে, তাই না? তাই যা জানি বলে ফেলি। 10 বছর আগে এ মাসেই এখানে এসেছিলেন করিনা টিমন্স। এক রাতের জন্য এই বাড়ির সামনের ঘরটা ভাড়া নিয়েছিলেন। আপনাকে তার নাম বলেছেন? প্রথমে বলতে চাননি, শুধু মিস টিমন্স বলেছেন। রাতে খুব অসুস্থ হয়ে পড়ায় পরদিন আর যেতে পারেননি। 3টে দিন ওর সেবা করতে হয়েছে আমাকে। রোগটা কি খুব খারাপ ছিল জানতে চাইল কিশোর। না, মনে হচ্ছিল ভীষণ ক্লান্ত। অতিরিক্ত পরিশ্রমে ভেঙে পড়েছিল শরীর, পাটকাঠির মতো শুকনো। বয়স খুব কম। খুব মায়া লাগলো। সেবা যত্ন করে সারিয়ে তুলেছিলাম। 3 মাস পর তারপর তা যাওয়া উপযুক্ত হলো। মিস টিমন্স দেখতে কেমন জানতে চাইল কিশোর। দাও, মুখে না বলে একটা ছবি নিয়ে এসেই দেখাই তোমাকে। উঠে গিয়ে একটা টেবিলের ড্রয়ার খুললেন মিসেস হিগিন্স। অনেকগুলো ছবি থেকে একটা ছবি বেছে নিয়ে বের করে এনে কিশোরের হাতে দিলেন। মিস টিমন্স চলে যাওয়ার পর ওর ঘরের ড্রেসারের উপর পেয়েছিলাম ছবিটা। দেখো কি লিখে রেখে গেছে। পড়ল কিশোর। ছবির উল্টো দিকে ইংরেজিতে যে কথাগুলো লেখা আছে তার বাংলা মানে করলে দাঁড়ায়, মিসেস হিগিন্সের প্রতি কৃতজ্ঞতার উপহার হিসেবে এটা রেখে গেলাম, করিনা। হ্যাঁ, করিনার ছবি এটা। হাতের লেখাটাও তার। মাথা ঝাঁকিয়ে বলল কিশোর। ঠিক এরকম একটা ছবি মিসেস কুপারের কাছেও আছে, দেখিয়েছিলেন তিনি। আচ্ছা, এখান থেকে বেরিয়ে করিনা কোথায় গিয়েছেন বলতে পারবেন? বলে তো গিয়েছিল যে প্লেনভিলের কাছে একটা ফার্মে কয়েক সপ্তাহ থাকবে। তিনি কি জায়গার ঠিকানা দেননি? না। এক মুহূর্ত চুপ করে থেকে মিসেস হিগিন্স বললেন, পরে কখনো ওর নাচ দেখতে যায়নি বলে অনেক আফসোস হয়েছে। কি করব বলো, এখান থেকে বেরোনোরই সুযোগ পায়নি। যদ্দূর জানা গেছে এখানে আসার পর আর তিনি নাচেননি। কিশোর বলল, 10 বছর আগে উনি নিখোঁজ হয়ে গেছেন। চোখ বড় বড় হয়ে গেল মিসেস হিগিন্সের। বলো কি, তুমি কি ওকে খুঁজে বের করার চেষ্টা করছো? তা পারলে তো ভালোই হয়, খুব ভালো মেয়ে ছিল। আচ্ছা, প্লেনভিল এখান থেকে কত দূর জানতে চাইলো কিশোর। একবার যাবো ভাবছি ওখানে। 30 মাইল। কোনো ট্রেন সার্ভিস নেই, অথচ এখান থেকে বেরিয়ে ট্যাক্সি ড্রাইভারকে রেল স্টেশনে যেতে বলেছিল করিনা। এটাও অদ্ভুত। ট্রেনে করে আর যেখানেই যাক, প্লেনভিলে যাওয়া সম্ভব নয়। নেই, যাবে কি করে? তিনি হয়তো জানতেন না, কিশোর বলল। জানার পর অন্যভাবে গিয়েছেন। বৃদ্ধাকে তার সহযোগিতার জন্য ধন্যবাদ দিয়ে বেরিয়ে এলো। তাড়াহুড়ো করে ফিরে এলো হ্যাম্পটন হোটেলে। লাঞ্চের সময় চাচাকে সব কথা জানালো। হ্যাঁ, ভালোই তো, অনেকটা এগিয়েছিস, প্রশংসা করে বললেন রাশেদ পাশা। এত তাড়াতাড়ি এতটা করতে পারবি ভাবতে পারিনি। তাহলে তো আমি একটা পুরস্কার আশা করতেই পারি, তাই না? আমাকে প্লেনভিলে নিয়ে যাও তাহলে। ঢেউ খেলানো পাহাড়ের সারির ভিতর দিয়ে চলে গেছে প্লেনভিলের রাস্তা। পথে বেশ কয়েকটা শহর পড়ল। সেগুলোতে নেমে করিনার খোঁজ খবর নিল কিশোর, তবে কোনো তথ্য পেল না। হোপওয়েল গ্রামে পৌঁছানোর পর ভাগ্য কিছুটা প্রসন্ন হলো। চাচার পরামর্শে স্থানীয় থানায় গেল কিশোর। সেখানে ডেস্ক সার্জেন্টকে সব খুলে বলে তার সাহায্য চাইল। এ সময় হুড়মুড় করে ঢুকলেন মধ্যবয়সী পুরনো ধাঁচের পোশাক পরা এক মহিলা। জানা গেল তার নাম হচ্ছে মিসেস কার্লটন। এখানকার টাউন গসিপ হিসেবে পরিচিত উনি। কিশোরের দিকে তাকালেন না, সোজা এগোলেন ডেস্কের দিকে। সার্জেন্ট, কিছু একটা করুন, যত তাড়াতাড়ি পারেন, খসখসে কণ্ঠে বললেন মহিলা। পুলিশ এত অকর্মণ্য হয়ে বসে থাকলে তো শহরের কোনো উপকার হবে না। ধৈর্য ধরে মহিলার কথা শুনলেন সার্জেন্ট। তার নির্বিকার ভঙ্গি খেপিয়ে তুলল মহিলাকে। চিফ অফ পুলিশকে রিপোর্ট করার হুমকি দিলেন তিনি। তাই করুন, পাত্তা দিলেন না অফিসার। রিপোর্ট করার অধিকার সব নাগরিকেরই আছে। আহত বোধ করলেন মহিলা। রাগ দেখিয়ে বেরোনোর জন্য ঘুরে দাঁড়াতে গিয়েও কিভাবে ফিরে তাকালেন তিনি কিশোরের দিকে। অচেনা এই ছেলেটাকে আগে কখনো শহরে দেখেননি, তাই এই কৌতূহল। কিন্তু কিশোর তাকালো না। আগের কথার খেই ধরল। ধরে কি কারণে হোপওয়েল এসেছেও সার্জেন্টকে বলে গেল।
আপনার এখানে এমন কেউ কি নেই যিনি আইরিন ভার্ননকে চেনেন? না, জবাব দিলেন অফিসার। 10 বছর আগে যারা ছিল তাদের কেউই নেই আর এখন। এমনকি এখানকার সবচেয়ে পুরনো পুলিশ অফিসার আমাদের চিফ এসেছেন মাত্র 8 বছর আগে। পায়ে পায়ে কাছে চলে এলেন মিসেস কার্লটন। সার্জেন্ট, আমার মনে হয় আমি এই ছেলেটাকে সাহায্য করতে পারবো। সেই সুন্দরী দামি পোশাক পরা মহিলাটাকে মনে করতে পারছেন না? 10 বছর আগে এসেছিল এখানে, গাড়ির ধাক্কায় জখম হওয়ার পর হাসপাতালে নিতে হয়েছিল। না, এই ঘটনার কথা শুনিনি কখনো, সার্জেন্ট জবাব দিলেন। ডেস্ক থেকে উঠে রেকর্ড দেখতে গেলেন। অবাক কাণ্ড! কিছুক্ষণ পর ফিরে এসে আবার ডেস্কে বসে কিশোরের দিকে তাকিয়ে বললেন তিনি, ঘটনাটার উল্লেখ রয়েছে রেকর্ডে, কিন্তু নাম নেই। লেখা রয়েছে নো আইডেন্টিফিকেশন। মহিলার সঙ্গে কোনো ব্যাগ ট্যাগ থেকে থাকলে হয়তো তার নামটা পাওয়া যেত। তার মানে অ্যাক্সিডেন্টের পর বেহুশ অবস্থায় হাসপাতালে নিয়ে আসছিল তাকে? কিশোর বলল, নইলে তো নিজের নাম জানাতেন অবশ্যই। কিন্তু পরে তার পরিচয় জানার চেষ্টা করেনি কেন পুলিশ? যে লোক তাকে ধাক্কা দিয়েছে তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করতে না এলে নাম জানার কথা নয় পুলিশের। তাছাড়া ধাক্কা দিয়ে পালিয়েছিল গাড়িটা, ড্রাইভারকে ধরা যায়নি। হাসপাতালের খাতায় হয়তো মহিলার নাম লেখা রয়েছে, কিশোর বলল। ওকে যে নার্স সেবা করেছে তাকে আমি চিনি, মিসেস কার্লটন বললেন। ওর নাম শার্লি ডেভ। ও আমাকে বলেছে ওর সন্দেহ যে হাসপাতাল থেকে বেরোনোর সময় অফিসকে ঠিক নামটা বলেননি তিনি। হ্যাঁ, এটা একটা তথ্য বটে, তদন্ত করে দেখতে হয়, ভাবল কিশোর। শার্লি ডেভকে কোথায় পাওয়া যাবে জিজ্ঞেস করলো। ও তো বহুদিন আগেই চলে গেছে, মিসেস কার্লটন বললেন। কোথায় গেছে জানি না, যাওয়ার সময় বলেছিল অবশ্য যে আমার সঙ্গে যোগাযোগ রাখবে, কিন্তু আর রাখেনি। হাসপাতালে গেলে হয়তো জানা যাবে কোথায় গেছেন তিনি, কিশোর বলল। সহযোগিতার জন্য মিসেস কার্লটন আর সার্জেন্টকে ধন্যবাদ দিয়ে থানা থেকে বেরিয়ে এলো। চাচাকে নিয়ে স্থানীয় হাসপাতালে চলল। ওদের সঙ্গে দেখা করলেন সুপারিনটেন্ডেন্ট। কিশোরের কথা শুনে পুরনো রেকর্ড ঘেঁটে দেখলেন। করিনা টিমন্স কিংবা আইরিন ভার্নন নামে কোনো রোগীর নাম পেলেন না। হয়তো বানোয়াট নাম দিয়েছেন। জোরে নিঃশ্বাস ফেলল কিশোর। নার্সের সন্দেহই ঠিক। আমার ধারণা করিনা আসলে কিছুদিনের জন্য পরিচিতদের কাছ থেকে গায়ে ঢাকা দিতে চেয়েছিল, রাশেদ পাশা মন্তব্য করলেন। তুমি বরং বেকারের সঙ্গে কথা বলো, কিশোরকে পরামর্শ দিলেন সুপারিনটেন্ডেন্ট। বুড়ো নিগ্রো 20 বছর ধরে কাজ করছে এই হাসপাতালে, খুব ভালো মানুষ, আরও খুব কথাও মনে রাখতে পারে, বিশেষ করে রোগীদের কথা। হাসপাতালের ফার্স্ট ফ্লোরে পাওয়া গেল বেকারকে, ভেজা কাপড় দিয়ে করিডোরের টাইল মুছছে। কিশোর ওকে করিনার কথা জিজ্ঞেস করতেই মাথা ঝাঁকালো। দুঃখের সঙ্গে বেকার জানালো, মেয়েটার কথা ওর পরিষ্কার মনে আছে। অ্যাক্সিডেন্টে খোঁড়া হয়ে গেছে, কোনোদিন আর হাঁটতে পারবে না। বেকারের তথ্য রহস্যটায় নতুন আলো ফেলল। যদিও কিশোর এখনো নিশ্চিত নয় সেই খোঁড়া মহিলা সত্যিই করিনা টিমন্স কিনা, তবুও আশা করতে দোষ নেই। তবে এই খবরটা নাচের জগৎ থেকে চিরকালের জন্য বিদায় নেবার পক্ষে একটা শক্ত যুক্তি হতে পারে। খোঁড়া হয়ে থাকলে নাচা সম্ভব নয়, চাচাকে বলল কিশোর। নিশ্চয়ই মন খুব ভেঙে গিয়েছিল করিনার। মনের দুঃখে আসল নামটা আর প্রকাশ করতে চায়নি, তাই হাসপাতালের খাতায় ছদ্মনাম লিখে দিয়ে চলে গেছেন। হতে পারে না এরকম? পারে, আর আমার ধারণা তাই করেছে। একমত হলেন রাশেদ পাশা। পঙ্গু শরীর নিয়ে ফিরে গিয়ে বোন কিংবা আন্টের ঘাড়ে বোঝা হতে চায়নি। পঙ্গু অবস্থায় হেনরি মর্গানকে বিয়ে করতেও খারাপ লেগেছে তার, যোগ করল কিশোর। চাচা, মনে হচ্ছে কি জানো, কেসটার জট খুলতে আরম্ভ করেছে। হাসপাতালের অফিসে ডেস্ক ক্লার্কের কাছ থেকে আরও তথ্য জানার চেষ্টা করলো, কিন্তু খোড়া মহিলার সম্পর্কে নতুন আর কোনো তথ্যই পাওয়া গেল না এখানে। শার্লি ডেভ ওর দেখাশোনা করেছেন, ক্লার্ককে কিশোর বলল। তিনি হয়তো কিছু তথ্য দিতে পারবেন আমাদের। তিনি কোথায় আছেন বলতে পারবেন? আমাদের এখানে ওই নামে যে নার্স ছিলেন, তারা অনেক বয়স হয়ে যাওয়ায় চাকরি ছেড়ে দিয়ে চলে গেছেন। সেটা অনেক দিন আগে। যেখানে থাকতেন সেখানে গিয়ে দেখতে পারো। তিনি না থাকলেও অন্য কেউ হয়তো ওনার খোঁজ দিতে পারবে। ঠিকানাটা পেয়ে যেন কৃতজ্ঞ হয়ে গেল কিশোর। হাসপাতাল থেকে বেরিয়ে রাশেদ পাশা গেলেন হোটেলে রুম বুক করতে।
আর কিশোর চলে এলো শহরের একেবারে প্রান্তে, যেখানে নিরালা জায়গায় নিঃসঙ্গ বাড়ি দাঁড়িয়ে রয়েছে। হতাশ হতে হলো ওকে। ও বাড়িতে এখন নতুন ভাড়াটে এসেছে, আর শার্লি দেব নামে এখানকার বাসিন্দারা কাউকে চেনেন না। আবার একটা অন্ধ গলি ভেবে দীর্ঘশ্বাস ফেলল কিশোর। ফিরে চলল চাচার কাছে। বলল, একটা সূত্র শেষ পর্যন্ত টিকছে না। রাস্তা ধরে হেঁটে চলেছে ও। পিছনে পায়ের শব্দ শুনে ফিরে তাকালো। একটা লোক আসছে পিছন পিছন। প্রথমে তেমন গুরুত্ব দিল না, কিন্তু 3 ব্লক বেরোনোর পর হঠাৎ মনে হলো লোকটা ওকে অনুসরণ করছে না তো। চলার গতি বাড়িয়ে দিল। আরো 6 ব্লক বেরোনোর পরও যখন পিছনে লেগে থাকলো লোকটা, ভালো মতো ওকে দেখার সিদ্ধান্ত নিল কিশোর। পকেট থেকে রুমাল বের করে মুখ মোচার ভান করে হাত থেকে ফেলে দিল রুমালটা। ঘুরে দাঁড়িয়ে নিচু হয়ে ওটা তোলার সময় ভালো করে তাকাল লোকটার মুখের দিকে। বাদামি রঙের স্যুট পরা, চোখা চিবুক। ও যে পিছু নিয়েছে কিশোর সেটা জেনে ফেলেছে বুঝে তাড়াতাড়ি ঘুরে একটা সাইড স্ট্রিটে নেমে গেল। পিছুই নিয়েছিল ভাবলো কিশোর, কিন্তু কেন? আগে কখনো লোকটাকে দেখেনিও। ব্যাপারটা নিয়ে উদ্বিগ্ন হলো। চাচার সঙ্গে কথা বলা দরকার। কিন্তু হোটেলে ফিরে দেখলো চাচা চলে গেছেন এক পরিচিত লোকের বাড়িতে দাওয়াতে। তবে সন্ধ্যাটা ভালোই কাটলো কিশোরের। রাত 10টা নাগাদ উদ্বেগ কেটে গেল আপনা আপনি। চাচা ফিরে এলে তার রুমে কথা বলতে বসলো দুজনে। রহস্যটা নিয়ে দীর্ঘ আলোচনা হলো। শার্লিদেবের প্রসঙ্গ উঠল। এখনো আমাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ওই মহিলা, কিশোর বলল। তাই না? তুমি কি বলো চাচা? জবাব দিলেন না রাশেদ পাশা। বাইরের বারান্দা থেকে ঘরের দরজার দিকে মুখ করে বসেছেন তিনি। কিশোর বসেছে পিছন দিয়ে। তীক্ষ্ণ দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে রইলেন কয়েকটা সেকেন্ড। তারপর আচমকা লাফিয়ে উঠে এতটাই দ্রুত চমকে গেল কিশোর। পা টিপে টিপে গিয়ে নব ধরে মোচড় দিয়ে হ্যাচকে টানে খুলে ফেললেন পাল্লাটা। দরজার ওপাশে পাল্লায় ঠেস দিয়ে দাঁড়িয়েছিল বাদামি স্যুট পরা লোকটা। পাল্লা খুলে যেতে তাল সামলাতে না পেরে পড়ে গেল ঘরের ভেতরে। তার মানে আড়ি পেতে কথা শুনছিলে? কঠিন কণ্ঠে বললেন রাশেদ পাশা। উঠে দাঁড়াচ্ছে লোকটা। না না তা না, তুতলে বলল, বসো। আদেশের সুরে বললেন তিনি, তোমার সঙ্গে কথা আছে। তুমি দরজায় দাঁড়িয়ে কি করছিলে? কিছু না, ভোতা স্বরে জবাব দিল লোকটা। আমি ভেবেছিলাম আমার বন্ধু এই ঘরটা ভাড়া নিয়েছে। বন্ধু ভাড়া নিয়েছে না? ধমকে উঠলেন রাশেদ পাশা। আর সেজন্যই বুঝি চাবির ফুটোয় কান পেতে কথা শুনছিলে তুমি, তাই না? তোমার নাম কি? সেটা আপনার জানার দরকার নেই। দরকার আছে কি না তোমাকে পুলিশের সাথে তুলে দিলেই বুঝতে পারবে। দিনের বেলা আপনি আমার পিছু নিয়েছিলেন, কিশোর বলল। আমিও রিপোর্ট করব সেটা। লোকটাকে উদ্বিগ্ন মনে হলো। অস্বস্তি ভরে নড়ে চড়ে বসলো চেয়ারে। তুমি সেটা প্রমাণ করতে পারবে না। এই লোকটা আজকে তোর পিছু নিয়েছিল? অবাক হয়ে কিশোরের দিকে তাকালেন রাশেদ পাশা। হ্যাঁ, তোমাকে বলতে ভুলে গেছিলাম। তাহলে তো হয়েই গেল, গম্ভীর স্বরে বললেন রাশেদ পাশা। ওকে পুলিশের হাতে তুলে দিতে হবে, ওরা জিজ্ঞাসাবাদ করুক। না তা করবেন না। যা জানতে চান সবই বলবো আপনাদের, শুধু আমার নামটা বাদে। রাশেদ পাশা যে শুধুই ভয় দেখিয়েছেন ওকে, সেটা বুঝতে পারলো না লোকটা। বেশ, মাথা ঝাঁকালেন রাশেদ পাশা। আগে বলো, আমার ভাতিজার পিছু নিয়েছিলে কেন? এই কাজ করার জন্য আমাকে টাকা দেওয়া হয়েছে। কে দিয়েছে? লোকটার নাম আমি জানি না। তোমাকে কি করতে বলা হয়েছে? ঘুরে দাঁড়িয়েছেন রাশেদ পাশা, যাতে লোকটা ওর মুখ দেখতে না পায়। কিশোরের দিকে তাকিয়ে ইশারা করলেন তিনি। প্রথমে অবাক হলো, তারপর মনে হলো না, লোকটা বেরোলে ওর পিছনে আনার ব্যবস্থা করতে বলেছেন। তাহলে তুমি তোমার নাম বলবে না? আবার জিজ্ঞেস করলেন রাশেদ পাশা। এখনো তাকিয়ে রয়েছেন কিশোরের দিকে। না, বলতে পারবো না, লোকটা জবাব দিল। নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে এলো কিশোর। বেরিয়েই ছুটল সিঁড়ির দিকে। প্রায় দৌড়ে নেমে এলো নিচে। থানায় ফোন করলো। কি ঘটেছে এটা জানিয়ে ডিউটি অফিসারকে অনুরোধ করলো, প্লিজ একজন ডিটেকটিভকে পাঠান সাদা পোশাকে। আমি লবিতে অপেক্ষা করব। তা ডিটেকটিভ এলে তাকে চিনব কি করে? খোঁড়ানোর ভান করবে ও, জবাব দিলেন ডিউটি অফিসার। অস্থির হয়ে অপেক্ষা করতে লাগলো কিশোর। ভয় হচ্ছে ডিটেকটিভ আসার আগেই না লোকটা বেরিয়ে যায়। ততক্ষণ আটকে রাখতে পারবে তো চাচা ওকে?
5 মিনিটের মধ্যেই হাজির হয়ে গেল ডিটেকটিভ। খোঁড়াতে খোঁড়াতে ঢুকলো। এগিয়ে গিয়ে তাকে সমস্ত ঘটনা জানালো কিশোর। কিভাবে অপরিচিত লোকটা রাস্তার পিছু নিয়েছিল, হোটেলে কিভাবে ঘরের দরজায় আড়ি পেতেও শুনছিল, সবকিছু বলল। ওই যে আসছে। বাদামি স্যুট পরা লোকটাকে এলিভেটর থেকে নামতে দেখে ফিসফিস করে ডিটেকটিভকে বলল কিশোর, আমি লুকিয়ে পড়ি। আমাকে আপনার সঙ্গে দেখে ফেললেও সন্দেহ করতে পারে। চাচা বোধহয় এই কাজটা করতে ইশারা করেছিল আমাকে। ভাবতে ভাবতে এলিভেটরে চড়ল। রাশেদ পাশাকে ঘরের দরজা অপেক্ষা করতে দেখলো। সব শুনে বলল, কাজটা ঠিকই করেছে কিশোর। এত বেশি অস্থিরতায় ভুগছিল লোকটা, তিনি যে ইশারা করেছিলেন সেটা খেয়ালই করেনি। এ সময় টেলিফোন বাজলো। ধরল কিশোর। হ্যালো। ও চাচি, কি খবর? তোরা কেমন আছিস? ভালো চাচি। কিছু হয়েছে নাকি? না, এমনি খোঁজ নিলাম। শোন, সকালবেলা মিসেস কুপার এসেছিলেন। তিনি তোর সঙ্গে দেখা করার জন্য অস্থির। মিসেস কুপার? কিশোর অবাক। কটেজ থেকে তো তিনি বেরোনি না। বেরিয়েছেন? তার মানে নিশ্চয় জরুরি কোনো ব্যাপার আছে। কেন চাচি, কিছু কি বলেছেন উনি? না, আমাকে বলেননি। মেরি চাচি বললেন। তুই বাড়ি নেই শুনে বললেন আমি যেন তোকে সাবধানে থাকতে বলে দিই। কিসের ব্যাপারে সাবধান? তার ধারণা তুই খুব বিপদের মধ্যে রয়েছিস। ইস, কবে যে বাড়ি আসবি আর আমি দুশ্চিন্তা থেকে রেহাই পাবো। তো চাচা কোথায়? এই তো এখানে। দেব? না, দরকার নেই। চিন্তা করো না চাচি, আমরা কালই চলে আসব। পরদিন বিকেলে বাড়ি ফিরেই মিসেস কুপারের সঙ্গে দেখা করল কিশোর। কাউচে হেলান দিয়ে রয়েছেন তিনি। আগের দিনের উদ্বেগ আর ঘোরাঘুরির পরিশ্রমে ক্লান্ত। এলে? কিশোরকে দেখে উজ্জ্বল হলো তার মুখ। কি যে দুশ্চিন্তায় পড়েছিলাম। এরকমটা করা উচিত হয়নি, বুঝতে পারছি আমি। কি করব বলো? উইলিয়াম জোন্স যেভাবে সারাক্ষণ আমাকে উদ্বেগের মধ্যে রাখে। তার মানে এই লোকটা এখানে দেখা করতে এসেছিল আপনার সঙ্গে? মাথা ঝাঁকালেন মিসেস কুপার। ওর সঙ্গে কথা বলতে গেলেই আমার কষ্ট হতে থাকে। এমনভাবে জেরা শুরু করেও। আপনার বোনের ব্যাপারে? হ্যাঁ, ও জানতে চাচ্ছিল করিনাকে খুঁজে বের করতে আর কারো সাহায্য চেয়েছি কিনা আমি। আমার নাম বলেছেন? হ্যাঁ, বলেছি। তুমি আমাকে সাহায্য করতে চাও, মিসেস কুপার বললেন। যদিও বলার পর থেকে আমি আফসোস করছি কেন বললাম। তোমার কথা শুনে এমন ব্যবহার শুরু করলো যে ভয় পেয়ে গেলাম ও তোমার কোনো ক্ষতি না করে বসে। আসলে জোন্স নিজেই ভয় পাচ্ছে। ভ্রুকুটি করল কিশোর। কিছু একটা অপরাধ যে করছে তাতে কোনো সন্দেহ নেই। আবার তুমি মর্গান ক্যাসেলে যাবার ঝুঁকি নেবে? রহস্যটা সমাধান করতে সুবিধা হলে নিশ্চয়ই যাব, কিশোর বলল। কিন্তু মনে হচ্ছে অন্যভাবেও সেটা করা যাবে। বাড়ি ফিরে এসে রহস্যটা নিয়ে ভাবতে লাগলো। গত কয়েকদিনে পাওয়া তথ্যগুলো বিবেচনায় আনলো। জরুরি কোনো জিনিসের জন্য মর্গান ক্যাসেলে ঘোরাফেরা করছে চোরেরা। এর সঙ্গে করিনা নিরুদ্দেশ হয়ে যাওয়ার কি কোনো সম্পর্ক আছে? উইলিয়াম জোন্সও কি এর সঙ্গে কোনোভাবে জড়িত? আর তারপর রয়েছে শার্লি ডেভ ও আড়ি পেতে শোনা লোকটা। ভাবতে ভাবতেই টান দিয়ে টেবিলের ড্রয়ার খুলল। একটা রুমালের নিচে রাখা ছেঁড়া কাগজের টুকরোটা বের করলো। মর্গানদের কারখানা যেটা পেয়েছিল। গত কয়েকদিনের কাজের উত্তেজনায় ভুলে গিয়েছিল এটার কথা। এটাই এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে জরুরি সূত্র, ভাবছেও। এটার মানে জানতে পারলে ভালো হতো। কাগজটা হাতে নিয়ে সাংকেতিক মেসেজটার দিকে তাকিয়ে ভাবছেও। ঠিক এই সময় ফোন করলো রবিন। কাজের কতটা উন্নতি হয়েছে জানতে চাইল। তোমার কাপড় চোরের সন্ধান পেয়েছি। মিসেস ইয়ানমোরের বাড়িতে দেখা শার্টটার কথা জানালো কিশোর। চোরাই জিনিস সেভাবে খোলাখুলি রোদে শুকোতে দেয়, সাহস তো কম না মহিলার, রবিন বলল। এখনই গিয়ে শার্টটা চাইবো আমি। গিয়ে লাভ নেই, তুমি কিছুই প্রমাণ করতে পারবে না, কিশোর বলল। আপাতত শার্টের কথা ভুলে গিয়ে এখানে চলে এসো। অনেক কথা বলার আছে। পারলে মুসাকে নিয়ে এসো। এক্ষুনি আসছি, জবাব দিল রবিন। রিসিভার রেখে নিজের টেবিলে ফিরে এলো কিশোর। নিজেকে বলল, ধরা যাক রবিনের শার্টটা টমি আনমোরি নিয়ে এসেছে। তাহলে প্রশ্ন হলো, মর্গান ক্যাসেলেও গিয়েছিল কেন? এই রহস্যের সঙ্গে সেও কি জড়িত? মুসা আর রবিন যখন হাজির হলো
তখনও বিষয়গুলো নিয়ে মাথা ঘামাচ্ছে কিশোর। চাচার সঙ্গে গিয়ে যা যা ঘটেছে সব দুই সহকারীকে খুলে বলল। বেচারি করি না, আফসোস করে বলল মুসা। এত ভালো একজন নর্তকীর এই করুণ পরিণতি মেনে নিতে সত্যিই কষ্ট হয়। নার্স শার্লি ডেভকে খুঁজে পাওয়া গেলে ভালো হতো, বলল রবিন, কিন্তু এতদিনে হয়তো মরেই গেছে কিনা কে জানে। যাই হোক, তা এখন কি করবে কিশোর? এই সাংকেতিক মেসেজটার মানে বের করব। কাগজের টুকরোটা দেখালো কিশোর। যদি সত্যিই কোনো মানে থাকে এর। একটা সাদা কাগজ আর পেন্সিল নিয়ে কাজ শুরু করলো কিশোর। ওকে সহযোগিতা করলো মুসা ও রবিন। অনেকক্ষণ পর অবশেষে হাসি ফুটল কিশোরের মুখে। কাগজটা তুলে ধরে বলল, মনে হয় হয়ে গেছে। পড়ো পড়ো জলদি, টাকাটা দিল মুসা। পড়ল কিশোর। ডিয়ার সি, সাম প্লেস ইজ দ্য সি, great which I hid in a wall. I want to be famous. If I find it, it will be a worthy work. খানিকটা তাচ্ছিল্যের ভঙ্গিতেই রবিন বলল, বাক্যগুলো কেমন অদ্ভুত লাগছে আমার কাছে। তাছাড়া দেয়ালের মধ্যে যে কিছু লুকানো রয়েছে সেটা তো আমরা আগেই সন্দেহ করেছি। তবে হারানো শব্দগুলো ঠিকমতোই বসিয়েছ, মুসা বলল। কিন্তু তার লাভটা কি হলো? রবিনের প্রশ্ন। যেখানে ছিলাম সে অন্ধকারেই রয়ে গেছি। মেসেজটা নিয়ে আরো খানিকক্ষণ মাথা ঘামালো ওরা। তারপর চোখ বুজে ভাবতে লাগলো কিশোর। হঠাৎ লাফিয়ে উঠে দাঁড়িয়ে উত্তেজিত কণ্ঠে বলল, এই রহস্যের সমাধান এ বাড়িতেই লুকিয়ে আছে। দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। একটু পরেই ফিরে এলো, হাতে একটা মোটা বই। এটার সাহায্যে করিনাকে খুঁজে বের করবে কিভাবে? বইটার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে রবিন। কিশোরের হাতে যে বইটা রয়েছে সেটা আসলে ইংল্যান্ডের বিখ্যাত দুর্গ আর বাগানগুলোর রঙিন ছবি সহ একটা দলিল। বাগান করার আগ্রহ হওয়ার পর বইটা কিনেছিল। ভুলেই গিয়েছিলাম, এই ছবিগুলো আছে আমার কাছে। দ্রুত পাতা উল্টাতে শুরু করলো কিশোর। এই যে দেখো। মর্গান ক্যাসেল, একসঙ্গে চেঁচিয়ে উঠল মুসা ও রবিন। হ্যাঁ, মর্গান ক্যাসেলের মতো, কিশোর বলল। তবে অবশ্যই এটার নাম মর্গান ক্যাসেল নয়। একের পর এক পাতা উল্টে চলল। মাঝে মাঝে থেমে বিল্ডিং এবং বাগানগুলোর নিচে লেখা বর্ণনাগুলো পড়ল। তারপর হঠাৎ এক জায়গায় থেমে গেল। এই শোনো শোনো, কি লিখেছে? অবশেষে মনে হয় সূত্রটা পেয়ে গেছি আমি, যেটা খুঁজছিলাম। কিশোরের দেখানো প্যারাগ্রাফটা পড়ল মুসা ও রবিন। ইংরেজদের পুরোনো আমলের একটা কোটেশন। কিছুই বুঝতে পারলো না ওরা। তবে কিশোর সে যুগের ইংরেজ কবি চসারের কিছু কিছু কবিতা পড়েছে স্কুলে। ওর বুঝতে তেমন অসুবিধা হয়নি। ও দ্রুত অনুবাদ করে চলল। ইংরেজিতে অনুবাদ করা কথাটার বাংলা করলে দাঁড়ায়, আমার সমস্ত প্রধান আমি উদ্যান পথের কোটরে রেখেছি, যেখান দিয়ে প্রতিদিন গোসল করতে যায় হাসি খুশি ভদ্রলোক আর সুন্দরী মহিলারা। বাহ, শুনতে তো ভালোই লাগছে, মুসা বলল। নিশ্চয়ই বহুকাল আগে ক্যাসেলে বেড়াতে আসা মেহমানদের উদ্দেশ্যে লেখা হয়েছিল কথাগুলো। সে সময় বাগানের ভিতর দিয়ে এমন কোনো রাস্তা ছিল যেটা দিয়ে গোসল করতে যেত ওরা। কিন্তু এটা জানতে পেরে আমাদের কি লাভ? কি লাভ বুঝতে পারছো না? উত্তেজিত ভঙ্গিতে বলল কিশোর। ইংল্যান্ডের দুর্গটার অনুকরণে মর্গান ক্যাসেল বানিয়েছিলেন জেমস মর্গান। তিনি আর তার ছেলে দুজনেই জানতেন বাগানের ভিতর দিয়ে কোন রাস্তাটা গেছে যেটা দিয়ে গোসল করতে যাওয়া যায়। কিন্তু এর মধ্যে আমাদের সূত্রটা কোথায়? মুসার মতো রবিনও বুঝতে পারছে না। মর্গানদের যদি গুপ্তধন লোকানোর প্রয়োজনই পড়ে থাকে, তাহলে ওই রাস্তারই কোনো এক জায়গায় নিশ্চয়ই ওদের জন্য সুবিধাজনক জায়গা ছিল। জবাব দিল কিশোর। আমার সমস্ত গুপ্তধন আমি উদ্যান পথের কোটরে রেখেছি, মোলায়েম স্বরে বিড়বিড় করল রবিন। কিন্তু মর্গান ক্যাসেলে সেই উদ্যান পথটা কোথায়? আমার চোখে তো পড়েনি। পাতা উল্টেকে ছবি বের করলো কিশোর। তিনজনে ঝুঁকে এলো তার উপর। লম্বা একটা রাস্তা সারি সারি স্তম্ভের মাঝখান দিয়ে নদীর দিকে চলে গেছে। এটাই, কিশোর বলল। আমি ভাবছি মর্গান ক্যাসেলেও এমন কোনো রাস্তা আছে কিনা। কেন, টাওয়ারে যখন গিয়েছিলে তখন দেখনি? আকাশ থেকেও তো দেখে এলে, মুসা বলল। না। ধীরে ধীরে মাথা নাড়ল কিশোর।
তবে দুর্গ থেকে একটা জিনিস নদীর দিকে চলে গেছে, সেটা দেখেছি, লতায় ছাওয়া একটা সুড়ঙ্গের মতো। তাহলে ওটাই। প্রায় লাফিয়ে উঠল রবিন। ওই শোনো, কান খাড়া করে ফেলেছে মুসা। আসছে। এই প্রশ্নের জবাব যে আমাদেরকে দিতে পারবে সে আসছে। রবিন আর মুসাও শুনতে পেল। রাস্তা দিয়ে গান গাইতে গাইতে আসছে একজন লোক। স্যালভেজ ইয়ার্ডের কাছে এসে মোড় নিয়ে ভিতরে ঢুকলো। গান চলছে, ক্লামস বাই দ্য বুশেল, ক্লামস বাই দ্য লট, ক্লামস ফর দ্য ক্যাটেল, ক্লামস ফর দ্য পট। কিশোর, আগের কথার খেই ধরে বলল রবিন। হ্যাম আমাদের বলতে পারবে মর্গান ক্যাসেলের কোন রাস্তাটা বাগানের ভিতর দিয়ে নদীর দিকে গেছে। মারুকা নদীর প্রতিটি ইঞ্চি চেনে ওই বুড়ো। জিজ্ঞেস করতে অবশ্য দোষ নেই, মাথা চাগালো কিশোর। এই কেমন আছো তোমরা? তিন গোয়েন্দাকে দরজায় বেরোতে দেখে জিজ্ঞেস করলো বুড়ো। তারপর চোখে মিটিমিটি হাসি নিয়ে জিজ্ঞেস করলো, আর একবার ওরা মর্গান ফ্যাক্টরিতে যেতে চায় কিনা। না থ্যাংক ইউ, হেসে জবাব দিল কিশোর। ওখানে যাওয়ার দরকার নেই। কিন্তু হ্যাঁ, নৌকায় করে আমরা মর্গান ক্যাসলে যাওয়ার কথা ভাবছি। আপনি কি এমন কোনো সুড়ঙ্গ দেখেছেন ওখানে, দুর্গ থেকে বেরিয়ে যেটা নদীর দিকে চলে গেছে? না, জবাব দিল হ্যাম। কিন্তু ওখানে নৌকা নিয়ে যাবে কি করে? নৌকার পাড়ে মোটরবোট ভেড়ানোর জায়গা নেই, আর দাঁড় বাওয়া নৌকা নিয়ে যাওয়া খুব কঠিন, কারণ এখান থেকে অনেক দূর। দ্রুত ভাবনা চলেছে কিশোরের মাথায়। অনেক সময় লাগবে, এটা বলতে চাচ্ছেন তো? তাহলে তো এমন কোনো সময় যেতে হবে যে সময় আপনার কাজ থাকবে না, কি বলেন? না, কোনো মতেই তোমাকে ঠেকানো যায় না কিশোর পাশা। হেসে উঠে জোরে হাত নাড়ল বুড়ো। ঠিক আছে, কালকে সকাল 10টায় আমার বাড়িতে চলে এসো। একটা মোটর বোট ভাড়া নেবে, আর সেটার সঙ্গে আমার ছোট ডিঙিটা বেঁধে নেব। মর্গান ক্যাসেলের কাছাকাছি গিয়ে মোটর বোটটা নোংর করে রেখে ডিঙি নিয়ে কিনারে চলে যাব। তোমাদেরকে নামিয়ে দেবো, তখন তোমরা সুড়ঙ্গ খুঁজো। ঘুরতে যাবে হ্যাম, বাধা দিল কিশোর। বলো দাঁড়ান, একটা জিনিস আপনাকে দেখাই। ঘর থেকে গিয়ে ঝিনুকের সেই খোসাটা নিয়ে এলো, যেটা পেয়েছিল মর্গান ক্যাসেলের ডোবায়। বুড়োকে দেখিয়ে জিজ্ঞেস করলো, এই জাতের ঝিনুক দিয়ে কি দামি রং বানানো যায়? নিশ্চয়ই, বুড়ো বলল। এ কোথায় পেলে? কোথায় পেয়েছে জানালো ওকে কিশোর। ডোবার মধ্যে আরো এই জিনিস রয়েছে শুনে শীষ দিয়ে উঠল। এখন তো আমারও আগ্রহ জন্মাচ্ছে, বলল। সে আমলে ঝিনুক দিয়ে তৈরি রং বিক্রি করে কোটিপতি হয়েছে লোকে। মর্গানরাও হয়তো ওদের বিরাট সম্পত্তির একটা অংশ জোগাড় করেছে ঝিনুক থেকে। তাতে অবশ্য আমার যথেষ্ট সন্দেহ আছে, কিশোর বলল। তবে ওরা যে কি নিয়ে গবেষণা করছিল এটা আমার জানতে ইচ্ছে করছে। জানার ইচ্ছে থাকলে নিশ্চয়ই জানতে পারবে তুমি। কিভাবে? মিস্টার এব্রো গোয়েনারের কাছে যাও। এই কিউরিওর ডিলার? নিজের ব্যবসা শুরু করার আগে ও তো মর্গান ফ্যাক্টরিতেই কাজ করত। শহরের এখনকার যে কোনো লোকের চেয়ে হেনরি মর্গানের ব্যাপারে ও ভালো বলতে পারবে। তাহলে এব্রো গোয়েনারের সঙ্গে দেখা করব। তথ্যটার জন্য বুড়োর উপর কৃতজ্ঞ হয়ে গেল কিশোর। এই কি হলো, কোথায় ডুব দিয়েছিলে? কিশোর দোকানে ঢুকতেই গোয়েনার বললেন, সেই যে ঝিনুকের খোসা আনবে বলে চলে গেলে, আর দেখা নেই। ওটা এনেছ? গম্ভীর মুখে জানালো কিশোর। কেন খোসা আনেনি, আর কিভাবে মুক্তটা খোয়া গেছে? আহা, এত ভালো মুক্তটা ছিনতাই হয়ে গেল। আফসোস করলেন গোয়েনার। সান্ত্বনা দিয়ে বললেন, যাকে মন খারাপ করো না, খুঁজতে থাকলে হয়তো ওটার চেয়েও বড় মুক্ত পেয়ে যাবে কোনো একদিন। হ্যাঁ, হাসলো কিশোর। কিন্তু এখন আমি মুক্তোর চেয়ে রঙের ব্যাপারে বেশি আগ্রহী। আপনি কি বলতে পারবেন যে হেনরি মর্গান কখনো ঝিনুক দিয়ে রং তৈরির চেষ্টা করেছিলেন কিনা? প্রশ্নটা অবাক করলো কিউরিও ডিলারকে, কারণ হাতে গোনা যে কয়জন লোক হেনরির গবেষণার খবর জানে তিনি তাদের মধ্যে একজন, আর এই কথাটা তিনি জানেন। তিনি মনে করেছিলেন যে রঙিন মুক্ত বোতামকে ঝিনুকের রঙে রাঙালে ক্রেতারা আগ্রহী হবে। গোয়েনার বললেন, আর এভাবেই তিনি শেষ হয়ে আসা ব্যবসাকে আবার চাঙ্গা করতে পারবেন। তিনি কি কারখানাতে বসে গবেষণা করতেন? না, বাড়িতে, মর্গান ক্যাসেলে। তবে কারখানায় বানিয়ে বাজার ছাড়ার মতো এতটা উন্নত করতে পারেননি। গবেষণা করতে গিয়ে অন্য একটা ব্যাপারে তার ভাগ্য খুলে গিয়েছিল। তার মানে? তার মানে মস্ত একটা মুক্ত পেয়েছিলেন। আমাকে বলেছিলেন তিনি এটা তার বান্ধবীকে উপহার দেবেন, যে একজন ড্যান্সার।
চোখ মিটমিট করলো কিশোর। অবাক হয়ে ভাবল, শেষ পর্যন্ত বোধহয় উপহারটা দেয়া হয়নি তার আগেই নিখোঁজ হয়েছেন করিনা। তারপর হয়তো উনি ওটা দেয়ালের খাঁজে লুকিয়ে ফেলেছেন, বাগানের ভিতর দিয়ে নদীতে যাওয়ার কোনো পথের ধারে। অন্তত একটা ব্যাপারে আমি শিওর, ভাবছেও, রং নিয়ে গবেষণা করেছিলেন হেনরি মর্গান। হয়তো অতি উন্নত মানের চমৎকার রং বানিয়েও ফেলেছিলেন, খবরটা কেউ জানে না। আর সেই রং ভর্তি বোতলগুলো কোথাও লুকিয়ে রেখেছেন, ভেবেছিলেন সময় মতো বের করবেন। স্টেটের ভেতর আর পুরো কারখানাটাতে রহস্যময় লোকগুলোর ঘোরাফেরার কারণ অনুমান করতে পারলো। মুক্ত কিংবা রঙের বোতলগুলো খুঁজতে গেছে ওরা, কিংবা দুটোই। মনে পড়ল, টাওয়ারে আটকে থাকার সময় একজন লোককে বলতে শুনেছিল, যতখানি পেয়েছি তাতেই আমরা সন্তুষ্ট। কিউরিও ডিলারকে ধন্যবাদ দিয়ে দোকান থেকে বেরোতে যাবে, এই সময় শোকেসের দিকে চোখ পড়তে থমকে দাঁড়ালো কিশোর। ছোট্ট বাক্সে মখমলের গদিতে শুয়ে আছে একটা অ্যান্টিক ঘড়ি। গোয়েনার জানালেন উইলিয়াম জোন্সের কাছ থেকে কিনেছেন। খুব সুন্দর, তাই না? কিশোরকে ভালো করে দেখানোর জন্য বাক্স থেকে ঘড়িটা তুলে আনলেন তিনি। পুরনো ইংরেজ পরিবারের জিনিস, এত সুন্দর ডিজাইন, মনে হয় অলংকার, তাই না? জিনিসটার প্রশংসা না করে পারল না কিশোর। ওকে একজোড়া কানের দুটো দেখালেন তিনি, আর একটা বালা, একটা চুলের কাটা, সবই ঘড়িটার সঙ্গে মিল রেখে ডিজাইন করা। সত্যি সত্যি কি ইংরেজ আত্মীয়ের কাছ থেকে এই জিনিসগুলো পেয়েছে জোন্স? জিজ্ঞেস করলো কিশোর। ও তো তাই বলল, কিন্তু আমার কি মনে হয় জানো, শুধু তোমাকে বলছি, এগুলো কারো কাছ থেকে কেড়ে নিয়েছে ও। হয়তো বিল দিতে না পারা ওর কোনো মক্কেল হবে হয়তোবা। কোথায় পেয়েছে জোন্স নিজের সন্দেহের কথাটা গোপনই রাখলো কিশোর। জোন্স জিনিসগুলো বৈধভাবে জোগাড় করেনি। আবার এটাও ভাবলো, লোকটাকে পছন্দ করে না বলেই কি ওকে অপরাধী মনে হচ্ছে। বাড়ি ফিরলে মেরি চাচি জানালেন, হোপওয়েল থেকে টেলিফোনে ওকে খোঁজ করছিলেন একজন লোক। ডিটেকটিভ, মেরি চাচি বললেন। কোনো মেসেজ থাকলে আমাকে দিতে বললাম, দিল না, বললো তোকে ফোন করতে। হোপওয়েল থানায় ফোন করলো কিশোর। ডিটেকটিভকে অফিসে পাওয়া গেল না, কাজে বেরিয়েছেন। তবে একটা রিপোর্ট রেখে গেছেন কিশোরের জন্য। আগের রাতে হোটেল থেকে যে লোকটার পিছু নিয়েছিলেন, সেই গাড়ি চালিয়ে রকি বিচে এসেছে। তারপর পরিত্যক্ত মর্গান ফ্যাক্টরিতে আরেকজন লোকের সঙ্গে দেখা করেছে। কার সঙ্গে দেখা করেছে যদি জানতে পারতাম, মনে মনে বলল কিশোর। লোকটার চেহারার বর্ণনা রয়েছে রিপোর্টে। ওপাশ থেকে বললেন হোপওয়েল থানার ডিউটি অফিসার। রহস্যময় লোকটার চেহারার বর্ণনা শুনে ওদের মোটর বোটে যে গুঁতো মেরেছিল তার মতো মনে হলো কিশোরের কাছে। অফিসারকে ধন্যবাদ জানিয়ে রিসিভার রেখে দিল কিশোর। ঘুমানোর আগের কয়েকটা ঘন্টা জটিল এই ধাঁধার নতুন দিকটা নিয়ে ভাবল। চাচা বাড়ি নেই, কাজে বেরিয়েছেন, রাতে ফিরবেন না, তাই বিষয়টা নিয়ে তার সঙ্গে আলোচনা করতে পারল না। চাচির সঙ্গে কথা বলার চেষ্টা করেছিল, কিন্তু তিনি কোনো সাহায্যই করতে পারলেন না, বরং সবসময় যা করে থাকেন তাই করলেন। গোয়েন্দাগিরির বিপক্ষে দীর্ঘ লেকচার আর সাবধান থাকার উপদেশ। পরদিন খুব সকালে বিছানা ছাড়ল কিশোর। যত তাড়াতাড়ি সম্ভব মর্গান ক্যাসেলে যেতে চাই। টেলিফোনে মোটরবোট কোম্পানির সঙ্গে যোগাযোগ করল। ওর পরিচয় জেনে মালিক বলল, সেই বোটটা মেরামত করা হয়েছে, আগের বার যেটা ভাড়া নিয়েছিল ওরা। প্রথমে রবিন এলো ইয়ার্ডে, তারপর মুসা। ওদেরকে নিয়ে বোটটা যে জেটিতে রয়েছে সেখানে এলো কিশোর। একটু পরেই দাঁড়বে ডিঙি নিয়ে আসতে দেখা গেল হ্যামকে। কাছে এসে বোটের পিছনে শক্ত করে ডিঙি বাঁধল। হয়েছে, বুড়ো বলল, এবার রওনা দেয়া যায়। উজানের দিকে চলল মোটর বোট। যাত্রাটা বেশ উপভোগ করলো তিন গোয়েন্দা। পৌঁছে গেছি। হাত তুলে নদীর পাড়ের একটা জঙ্গল জায়গা দেখালো হ্যাম। দূরে উঁচু টারিক দেখা যাচ্ছে। মনে পড়ল কিশোরের, ওরকম একটা টারিতে দাঁড়িয়ে টর্চ দিতে সংকেত দিচ্ছিল একজন লোক। ওর সহকারে নিশ্চয়ই তখন নদীতে ছিল। অবশেষে মুসাকে ইঞ্জিন বন্ধ করার নির্দেশ দিল হ্যাম। বোটটাকে ওখানে রেখে বাকি পথটা ডিঙিতে করে পেরোবে। তীরের মাটি ঘন ঝোপঝাড়ে ঢাকা। মাঝে মাঝে খুব সরু এক ফালি সৈকত দেখা যাচ্ছে। পানির কিনার থেকে কিছুটা দূরে একটা দেয়ালের মাথা উঁচু হয়ে আছে ঝোপঝাড়ের উপর দিয়ে। ওখানে যাব কি করে? দেয়ালটার দিকে তাকিয়ে আছে রবিন। দেয়ালের মাঝে খোলা জায়গা থাকার সম্ভাবনা আছে, জবাব দিল কিশোর। ভাঙা গেট টেট বা কিছু?
মোটর বোটের নোঙর ফেলতে ওদেরকে সাহায্য করলো হ্যাম। ডিঙির দড়ি খুলল। ছেলেরা উঠে বসলে দাঁড় বওয়া শুরু করলো। নদীর গলুই তীরের মাটি ছুঁতেই লাফিয়ে নেমে পড়লো তিনজনে। আরে, মাটির দিকে তাকিয়ে বলে উঠল বুড়ো, এখানে তো ঝিনুকে ছড়াছড়ি দেখছি। ডিঙি বেঁধে রেখে ঝিনুক কুড়োনোই মন দিল। তিন গোয়েন্দা এগোলো দেয়ালটার দিকে। জানলই না মাইল দুয়েক উজান থেকে নৌকায় করে মর্গান ক্যাসলের দিকে আসছে আর একজন লোক। ঢেউয়ে দুলছে ওর নৌকা, দাঁড়বে এগিয়ে আসছে দ্রুত। মর্গান ক্যাসলের সীমানায় উঁচু দেয়ালটার কাছে এসে দাঁড়ালো ওরা। ভিতরের সব বড় বড় গাছের মাথা চোখে পড়ছে এখান থেকে। দেয়ালের কিনারে গজিয়ে উঠেছে নানা ধরনের ঝোপ। আরে, এটা কি? বলে উঠল হঠাৎ মুসা। বালিতে অর্ধেক দেবে থাকা জিনিসটা দেখালো। একবার দেখেই চিনে ফেললো রবিন। ওর প্যান্ট। রোদে শুকোতে দেওয়ার পর যেটা তুলে নিয়ে গেছিল একটা ছেলে। নতুন প্যান্টটার অবস্থা দেখে মনই খারাপ হয়ে গেল ওর। বলল, আর কোনোদিনই পরতে পারবে না এটা। চিন্তিত দেখাচ্ছে কিশোরকে। যে ছেলেটা কাপড়গুলো তুলে নিয়ে গিয়েছিল মনে হলো বাতাস থেকে বেরিয়ে এলো নদীর পাড়ে। থামলো কিশোর। ও আর কি বলে শোনার অপেক্ষা করছে মুসা ও রবিন। যদ্দূর আমার মনে পড়ে, ছেলেটাকে আমি দেয়াল বেয়ে নামতে দেখিনি। এক মুহূর্ত পর আবার বলল কিশোর, তার মানে অন্য কোনোভাবে নদীর পাড়ে এসেছিল। সামনে এগিয়ে দেয়ালের নিচটা পরীক্ষা করে দেখলো। অনেক জায়গায় ঠিক গোড়া থেকে গজিয়েছে ছোট ছোট গাছের চারা, ঝোপঝাড়। ভাঙা পাথরের ফাঁকে ফাঁকে শিকড় ঢুকিয়েছে। ছেলেটা এই দেয়ালের ভিতর দিয়ে এসেছিল, কিশোর বলল। কোনো একটা ফোকর টোকর বা পথ নিশ্চয়ই আছে, সেটা আমাদের খুঁজে বের করতে হবে। অবশেষে ওর পরিশ্রম সার্থক হলো। 20 গজ দূরে ঝোপের ওপাশে কয়েকটা বড় বড় পাথর দেখা গেল, যেগুলো দেয়ালে জোড়া দেওয়া হয়নি। মাঝখানের পাথরটা ধরে ঠেলতেই ওকে অবাক করে দিয়ে সহজেই সরে গেল। আরো জোরে ঠেলা দিতেই দেয়ালের ওপাশে এস্টেটার ভিতরের দিকে খসে পড়ল পাথরটা। একটা ফোকর দেখা গেল, তার ওপাশে উঠে গেছে 8 ধাপের সিঁড়ি। উদ্যান পথ। হাসি ফুটল কিশোরের মুখে। ঢোকার পথটাকে বড় করার জন্য মুসা ও রবিনের সহযোগিতায় আরেকটা পাথর খসালো, তারপর আরেকটা, আরও একটা, আর তারপরে ঘটল অঘটন। পাথরগুলো সরিয়ে ফেলতেই ধসে পড়ল দুর্বল দেয়ালের ওপরের অংশ। গড়িয়ে পড়ল বড় বড় পাথর। সময় মতো লাফিয়ে সরে গেল ওরা, অল্পের জন্য গায়ের উপর পড়েনি। ঢোকার পথটা এখন বন্ধ না হলেই হয়, রবিন বলল। তবে বন্ধ হয়নি। একটা ফোকর রয়েই গেছে, যেটা দিয়ে মাথা ঢুকিয়ে গা মোড়ামুড়ি করে অন্য পাশে বেরোনো যায়। কিশোর ঢুকল প্রথমে। সিঁড়ি বেয়ে উপরে উঠল তিনজনে। দম নেওয়ার জন্য থামল। ওদের সামনে একটা লম্বা বারান্দা, চারকোনা পাথর বসানো মেঝে। এক পাশে চারকোনা এক সারি স্তম্ভ, আর এক পাশে পাথরের নিরেট দেয়াল। স্তম্ভের মাঝের ফাঁকগুলোতে বেড়া তৈরি করেছে মোটা লতা। উপরে উঠে বারান্দার দিকে এমন করে মাথা বের করে দিয়েছে ঘন পাতা, প্রায় ছাদ তৈরি করে ফেলে আলো ঢেকে দিয়েছে। দেয়ালের গায়ে 25 ফুট পর পর একটা করে গভীর কুলুঙ্গি। ঠিক বইতে যেমন ছবি দেখেছি, আনন্দিত কণ্ঠে বলল কিশোর। আহা, নদীতে গোসল করতে যাওয়ার কি রাস্তা! এখন গুপ্তধন খুঁজতে হবে, বলল রবিন। এসো, খোঁজা শুরু করি। দেয়ালের গায়ের কুলুঙ্গিগুলোতে খুঁজতে আরম্ভ করলো ওরা। বেশিরভাগ কুলুঙ্গিতেই পাথরের তাক বসানো, নানা রকম শোপিস রেখে সাজাতো এক সময় ওটা। এখনো একটা তাকে একটা মূর্তি কাত হয়ে পড়ে থাকতে দেখা গেল, আর এক তাকে একটা ভাঙা ফুলদানি। না, এখানে কিছুই নেই। বলতে বলতে পাশের একটা খাজে হাত দিয়ে থেমে গেল মুসা, আর সঙ্গে সঙ্গেই কিশোরও সাবধান করার ভঙ্গিতে আঙুল তুলে ফিসফিস করে বলল, এই শোনো, শুনছো? মুসা আগেই শুনেছে, এখন রবিনও শুনল। মানুষের কণ্ঠস্বর দেয়ালের অন্য পাশ থেকে আসছে। ভালোই তো মনে হচ্ছে। শোনা গেল একজনের কথা, নিচু স্বরে বলার কোনো প্রয়োজন বোধ করছে না। ওরা জানে না অন্য পাশে কেউ আছে। যা করার তাড়াতাড়ি করো গ্রিম। শব্দটা খুবই পরিচিত লাগছে কিশোরের। কোথায় শুনেছে? মনে পড়ল হঠাৎ, টাওয়ারে বন্দী হয়ে থাকার সময় শুনেছিল। কাজ শুরু করলো লোকগুলো। বাটালি, হাতুড়ি আর ক্রোবারের শব্দ শোনা যাচ্ছে। ছোট ছোট পাথর আর সুরকির আস্তর ভেঙে পড়তে লাগলো ছেলেদের পায়ের কাছে। অপেক্ষা করছে ওরা।
দেয়ালের কুলুঙ্গি থেকে খসে পড়ল খানিকটা আস্তর। অন্য পাশ থেকে আসা ক্রমাগত আঘাতের শব্দ বলে দিচ্ছে যে কোনো মুহূর্তে ভেঙে যাবে কুলুঙ্গির দেয়াল। ভিতরের একটা তাক ভাঙতে শুরু করেছে, শেষে ভেঙেই পড়ল। কুলুঙ্গিটার দিকে তাকালো কিশোর, দম আটকে গেল নিজের অজান্তে। ভেঙে চুরে নষ্ট হয়ে যাওয়া জায়গাটাই লম্বা সরু একটা কোটর দেখা যাচ্ছে। কোনো রকম চিন্তাভাবনা না করেই ভিতরে হাত ঢুকিয়ে দিল। শক্ত কিছু ঠেকলো আঙুলে। বাক্স! কিশোর! উত্তেজিত কণ্ঠে সাবধান করলো মোসা। কিশোরের ঠিক মাথার উপর দিয়ে দেয়াল ফুঁড়ে বেরিয়ে এসেছে একটা বড় বাটালির মাথা। প্রচণ্ড পরিশ্রম করে চলেছে ওপাশের লোকগুলো, আর খানিকক্ষণের মধ্যে কুলুঙ্গির গায়ে বড় ফোকর তৈরি করে ফেলবে। আর দেরি করা ঠিক হবে না। ফোকর থেকে ভারী বাক্সটা বের করে বারান্দা ধরে ছুটল। ওর পেছনে এলো মুসা ও রবিন। বেশ কিছুটা দূরে এসে থামলো কিশোর। হাতুড়ির আওয়াজ কম শোনা যাচ্ছে এখানে। এবার বাক্সটা খুলে দেখা যায়, বলল,